হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি জিডি ক্লাসের জন্য আজ আমাদের একটা ম্যারাথন ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ভারতের অর্থনীতির অতি গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার থেকে কালেকশন করা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউজ। তো অবশ্যই মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কারণ পরীক্ষায় তোমাদের প্রত্যেকবারই প্রত্যেকটা শিফটেই 2 থেকে 3টা প্রশ্ন, দুটো মিনিমাম প্রশ্ন তোমাদের ইকোনমিক্স থেকে থাকেই, এবং আশা করছি এখান থেকে তোমাদের কিছুটা হেল্প হবে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর নিতে চাও, জিকেগুলো সম্পূর্ণ 2024 সালের যদি নিতে চাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেজ করে নিতে পারবে। অথবা যদি 2024, 2023, 2021 এগুলো সবগুলোই নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে একটা পেড গ্রুপ রয়েছে, সেই পেড গ্রুপে জয়েন করতে হবে। সেই পেড গ্রুপে জয়েন করার জন্য 199 টাকা পেমেন্ট করতে হবে। 199 টাকা পেমেন্ট করলে তোমরা এই 3 বছরের প্রিভিয়াস ইয়ার সঙ্গে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি পাবে ফ্রিতে, এবং স্টার্টিং জিকের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? যদি জয়েন করতে চাও, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 7001501393, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। কিভাবে কোন নাম্বারে টাকা পেমেন্ট করে জয়েন করবে সব কিছু বলে দেবো, ঠিক আছে? আর এছাড়াও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করে যাও। চলো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। কি আছে দেখো, প্রথম প্রশ্ন, ড্যাশ হলো সংগঠিত প্রতিষ্ঠান যারা আমানতকারীদের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ গ্রহীতাদের অগ্রিম ঋণ দেয়। অতি সহজ প্রশ্ন একটা, ঠিক আছে? কি বলছে? আমানতকারীদের সঙ্গে আমানতটা গ্রহণ করছে, মানে আমরা ডিপোজিট করছি, ডিপোজিটার যারা ডিপোজিটার বা আমানতকারী, তারা টাকা ডিপোজিট করছি, এবং যারা ঋণ গ্রহীতা তারা সেখান থেকে ঋণ নিচ্ছে, ঠিক আছে? লোন নিচ্ছে যারা। তো তাহলে এটা কি? ব্যাংকের। এটা কার কাজ? ব্যাংক হলো এমন একটা সংগঠন যেখানে আমানতকারীরা টাকা জমা করে, আর সেখান থেকে যারা ঋণ নেই সেখান থেকে ঋণ নেয়, এবং সেই ঋণ থেকে ইন্টারেস্ট নিয়ে ব্যাংক ইনকাম করে, আর সেই ইনকাম করা থেকে আমাদেরকে কিছু 2%, 3% করে সুদ দেয়। চলো, ঠিক আছে, ব্যাংক, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে যাব। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমে একটা অতি সহজ প্রশ্ন রেখেছিলাম, নেক্সট প্রশ্নগুলো একটু দেখো, আর কতগুলো তোমাদের হচ্ছে লাস্ট পর্যন্ত ঠিক অবশ্যই কমেন্ট করে একবার বলবে। তো দারিদ্র রেখা নির্ণয়ের জন্য রঙ্গরাজন কমিটি কোন সালে রিপোর্ট পেশ করেছিল? দারিদ্র রেখা বা পভার্টি লেভেল যেটা, সেই দারিদ্র রেখা নির্ণয়ের জন্য এই যে রঙ্গরাজন কমিটি, এই কমিটি কত সালে রিপোর্ট পেশ করেছিল? ডিটেলসে বেশি কিছু যাব না, শুধু প্রশ্ন বলবো, উত্তর বলবো, কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে। কারেক্ট আনসার হবে এই যে রঙ্গরাজন কমিটি, এই কমিটি 2014 সালে দারিদ্র রেখা নির্ণয়ের জন্য রিপোর্ট পেশ করেছিল, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট প্রশ্নটা দেখো কি আছে। 3 নাম্বার, দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কি ছিল? দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 সালে শুরু হয়েছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাস্ট হয়েছে 2012 সালে। 2012 থেকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হলো, 2014-তে গিয়ে শেষ হয়ে গেল। তারপর তো প্ল্যানিং কমিশনকে ভেঙে দেওয়া হলো। তো সেটাই হচ্ছে দ্বাদশতম বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটার থিম ছিল ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। অপশন বি, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এটার পরিকল্পনার থিম, ঠিক আছে? নেক্সট দেখো প্রত্যেকটা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রত্যেকটা পরিকল্পনার গ্রোথ রেট, থিম কি ছিল, সাল কত ছিল সেটা আমরা মনে রাখতে পারবো, কিন্তু গ্রোথ রেট বা কত টার্গেট রাখা হয়েছিল বা কত অ্যাচিভ করতে পেরেছিল, এগুলো পুরোটা কিন্তু মনে রাখা সম্ভব নয়। তাই কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো প্রশ্নোত্তর সলভ করার মাধ্যমে মনে রাখো, কাজে দেবে তোমাদের। 4 নাম্বার দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ড্যাশ কমিশন নামে পরিচিত একটি সংস্থা দ্বারা প্রণয়ন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রিত হয়। তো বর্তমানে যদিও আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, তো প্রশ্নটা হচ্ছে কোন কমিশন দ্বারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বাস্তবায়ন করা হতো? কারেক্ট আনসার হবে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন। এই প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। যে প্ল্যানিং কমিশন পরের বছর 1951 সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করে।
আচ্ছা, তোমাদেরকে একটা আমি কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য বলছি, বলো তো দেখি বর্তমানে এই যে প্ল্যানিং কমিশন, এই কমিশনকে ভেঙে দিয়ে কি তৈরি করা হয়েছে? প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশনকে ভেঙে দিয়ে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর কি তৈরি করা হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রত্যেকে এক্ষুনি কমেন্টটা করে দাও। 5 নাম্বার হচ্ছে, ভারতে কোন সংস্থাটি ভোক্তাদের অধিকার রক্ষা এবং প্রচার এবং ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়ী? এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে কোনটা ভোক্তাদের অধিকার বা কনজিউমার রাইটসকে রক্ষা করা, প্রচার করা এবং ভোক্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়ী? কারেক্ট আনসার কি হবে? এনসিডিআরসি, মানে হচ্ছে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রেড্রিসাল কমিশন। একটা কমিশন রয়েছে যেটা হচ্ছে ভারতের যে ভোক্তা, উপভোক্তা বা কনজিউমার রয়েছে, সেই কনজিউমারের রাইটকে নিয়ে, অধিকার নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রেড্রিসাল কমিশন, অপশন বি। ঠিক আছে, চলো 6 নম্বর প্রশ্নটা দেখবো কি আছে। দেখো, ভারত সরকারের লক্ষ্য 2022 সালের মধ্যে শহরে বাসিন্দাদের ড্যাশ প্রোগ্রামের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা, যা প্রথম 25 জুন 2015 চালু করা হয়েছিল। বলছে কি, প্রশ্নটা আরেকবার পড়ি। ভারত সরকারের লক্ষ্য 2022 সালের মধ্যে, এই প্রশ্নটা যেহেতু এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে আর এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল, তো এই প্রশ্নটা নাও তোমাদের আসতে পারে, যে কারণ এটা টার্গেটটা দিয়েছে 2022 সাল। ঠিক আছে, তো তাও একবার দেখে নিচ্ছি, যদি চলে আসে তো কাজে দেবে। লক্ষ্য 2022 সালের মধ্যে শহুরে বাসিন্দাদের ড্যাশ প্রোগ্রামের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা, যা প্রথম 25 জুন 2015 চালু করা হয়েছিল। এটা কি উত্তর হবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা PMAY, যেটাকে আমাদের পশ্চিমবঙ্গে বাংলার আবাস যোজনা করা হয়েছে, সেটাই। এর লক্ষ্য কি ছিল? শহুরে বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা। চলো নেক্সট প্রশ্ন দেখো, 7। ভারতে এপেডা এর সম্পূর্ণ নাম কি? এপেডা, APEDA, এই এপেডা এর সম্পূর্ণ নাম কি? কারেক্ট আনসার দেখো কি আছে। এই প্রশ্নগুলো, এই যে আছে না এপেডা, এই বড় বড় সম্পূর্ণ নাম যেগুলো থাকে, দেখবে অনেক সময় জানা থাকলেও ভুল হয়ে যায়, কারণ একেবারে এই 4টে অপশন থাকবে না, একই রকম থাকবে, তো গুলিয়ে ফেলতে পারো। চলো একবার উত্তরটা দেখে নাও। এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। আরেকবার দেখো, এগ্রিকালচার প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, যার এর মানে হচ্ছে এপেডা। ঠিক আছে, 8 নম্বর দেখো, যখন একজন ব্যক্তি, আমাদের আজ মোট 50টি প্রশ্ন রয়েছে, তো লাস্ট পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখো, কারণ প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। যখন একজন ব্যক্তি একটি কাজ ছেড়ে যায়, হয় স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে, অন্য একটি খুঁজে না পেয়ে তারা ড্যাশের মধ্য দিয়ে যাচ্ছে বলে পরিচিত। সেই যে বেকারত্ব, সেই যে আনএমপ্লয়মেন্ট, যখন একজন ব্যক্তি কাজটা ছেড়ে দিচ্ছে বা স্বেচ্ছায় বা তাকে অনিচ্ছাকৃতভাবে জোর করে ছাড়ানো হচ্ছে, সেই যে বেকারত্ব, সেটাকে কি বেকারত্ব বলা হয়? সেটাকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কি বলা হয়? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। দেখো, এই যে ডিসগুইসড বেকারত্ব বা ছদ্ম বেকারত্ব, সিজনাল বেকারত্ব, সাইক্লিক্যাল বা আবর্তিত বেকারত্ব, যেগুলো, এগুলো সবসময় চেষ্টা করবে যে ইংলিশ নামটাই মনে রাখার চেষ্টা করবে, কারণ বাংলা নামগুলো পরীক্ষাতে বা অন্য জায়গাতে খুঁজে পাওয়া মুশকিল। সব জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই বাংলা নামগুলো থাকে না, ইংলিশ টার্মই থাকে সব জায়গায়, তাই ইংলিশ টার্মগুলোই মনে রাখবে। এই যে বেকারত্ব, এটাকে বলছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, স্বেচ্ছায় বা অনিচ্ছাকৃতভাবে একজন ব্যক্তি যদি কাজ ছেড়ে দেয় সেটাকে। আর সিজন অনুসারে অনেকের কাজ থাকে না, যেমন গ্রামাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতিতে, তো সেটাকে বলছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট মানে বছরের নির্দিষ্ট সময় কাজ পায়, আবার নির্দিষ্ট সময় পায় না, এটা হচ্ছে আবর্তিত বেকারত্ব। ডিসগুইসড বেকারত্ব তেমনই রয়েছে। ঠিক আছে, 9 দেখো, ডিসগুইসড বেকারত্বটাও একবার তোমাদের বলে দিচ্ছি। ধরো একটা ফ্যাক্টরিতে 12 জন শ্রমিক আছে, 12 জন শ্রমিক আছে, সেখানে দেখবে যে 2 জন শ্রমিককে যদি সেখান থেকে ছেঁটে বাদ দিয়ে দেওয়া হলো, তাও কিন্তু ফ্যাক্টরিটা ঠিকঠাক আগে যত প্রোডাক্ট তৈরি করছিল সেই সমপরিমাণ প্রোডাক্ট তৈরি করছে, তখন কি বলা হবে? সেই যে 2 জন, সেটাকে বলবে ডিসগুইসড বা ছদ্ম বেকারত্ব। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নটা দেখো, ড্যাশ হলো সরকারের মোট ব্যয় এবং ঋণ ব্যতীত এর মোট প্রাপ্তির মধ্যে পার্থক্য। মোট ব্যয় বা টোটাল এক্সপেন্ডিচার এবং ঋণ ব্যতীত এর মোট প্রাপ্তির মধ্যে পার্থক্য, অর্থাৎ
বরোয়িংসকে বাদ দিয়ে টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল রেভিনিউ এর মধ্যে যে ডিফারেন্স সেটা কি বলছে? রেভিনিউ ডেফিসিট, প্রাইমারি ডেফিসিট, রেভিনিউ সারপ্লাস, ফিসকাল ডেফিসিট, কোনটা কি হবে কারেক্ট আনসার? এটা হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট টোটাল এক্সপেন্ডিচারের সঙ্গে যদি আমরা টোটাল রেভিনিউটাকে বাদ দিই তাহলে সেটা হবে ফিসকাল ডেফিসিট। অপশন ডি। 10 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ভারতে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন নিম্নলিখিত কোন বছরে শুরু হয়? পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়ন বলতে কি 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা ভারতে শুরু হয়েছিল 1951 সালে। একবার পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আমি তোমাদের পুরোটা বলে দিচ্ছি। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সাল। একবার মন দিয়ে শুনে নাও, মনে থেকে যাবে। এটা হলো প্রথম, ঠিক আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী 1956 থেকে 61, এটা দ্বিতীয়। 1961 থেকে 66, এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। দেখো, অনেক সময় প্রশ্ন থাকে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দুটো যুদ্ধের মধ্যে ভারত লিপ্ত হয়েছিল। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে দুটো যুদ্ধ হয়েছিল, ভারত চীন, ভারত পাকিস্তান। আর সেই জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সাকসেসফুল হয়নি। তার জন্য 1966 থেকে 1969 একটা রোলিং প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে। এরপর 1974 থেকে 1978 এই সময়ে আসবে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর 1978 থেকে 1980 পর্যন্ত আরেকটা গ্যাপিং রয়েছে। তারপর 1980 থেকে 1985 এই সময়টাই হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1985 থেকে 1990 ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর দেখো এইখানে আরেকটা প্রশ্ন আসে, 1990 থেকে 1992 এই সময় কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা করানো যায়নি, কারণ ভারতে একটা রাজনৈতিক চাপানুতর চলছিল। তো প্রশ্নটা আসে যে কোন সময় রাজনৈতিক কারণে কোনো রকমের পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা যায়নি, তো এই সময়টা। তারপর 1992 থেকে 97 এই পঞ্চবার্ষিকী, এটা হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1997 থেকে 2002 এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপর আসবে 2002 থেকে 2007 নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2000 ভুল বললাম নাকি? আচ্ছা, 2007 থেকে 2012 এটা হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোথাও একটু গন্ডগোল হয়ে গেছে। তারপর 2012 থেকে 2014 পর্যন্ত ছিল, এটা হচ্ছে একাদশ, কিন্তু আমাদের এটা দ্বাদশ হওয়া উচিত ছিল লাস্টটা। আমি কোথাও একটু হয়তো বলতে গিয়ে মিস্টেক হয়েছে। 6 এখানে 92 থেকে 95 থেকে 90, ঠিক আছে। আচ্ছা, এটা পরে দেখা যাবে, কোথাও হয়তো একটু গন্ডগোল হয়েছে, ঠিক আছে, হয়তো ডবল কোথাও হয়েছে। যাই হোক, 74 থেকে 78, 80 থেকে হচ্ছে 85, 90, যাই হোক। চলো নেক্সট দেখবো আমরা। 11, মুদ্রানীতির ক্ষেত্রে আরবিআই এর কাজ কি? আরবিআই বলতে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই আরবিআই এর মানে মনিটারি পলিসি বা মুদ্রানীতির ক্ষেত্রে আরবিআই এর কাজ কি? কারেন্সি নোট ইস্যু করা, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা, রাজস্ব নীতি পরিচালনা করা, আয়কর সংগ্রহ করা। এর কাজটা কি? এর কাজ হচ্ছে কারেন্সি নোট ইস্যু করা। কারেন্সি নোট ইস্যু করা হচ্ছে আরবিআই এর কাজ। আরবিআই সম্পর্কেও একটু বলে দিচ্ছি। আরবিআই পুরো নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা 1935 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এর 1949 সালে এর জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন হয়েছিল। আরবিআই এর প্রথম যদি বলা হয় গভর্নর, তখন হবে অসবর্ন স্মিথ, ঠিক আছে। আর এর যদি প্রথম ভারতীয় গভর্নর বলা হয় তখন হবে সি.ডি. দেশমুখ। দেশমুখ। আর বর্তমানে গভর্নর কে আছেন তোমরা একটু কমেন্ট করে বলবেন, ঠিক আছে। শক্তিকান্ত দাস ছিল লাস্ট, তারপর চেঞ্জ হয়েছেন তিনি। তো একটু কমেন্ট করে বলবে যে বর্তমানে কে আছেন। 12, দেখো নিম্নের কোনটি দারিদ্রতার কারণ নয়? মানে কোনটা দারিদ্রতার কারণ নয়? নিম্ন স্তরের উৎপাদনশীলতা, রাষ্ট্রীয় নীতি, জনসংখ্যার ধীর বৃদ্ধি, অর্থনীতির উন্নতির
প্রকৃতির, এগুলো সবই হচ্ছে দেখো দারিদ্রতার কারণ। নিম্ন স্তরের উৎপাদনশীলতা দারিদ্রতা এর জন্য হতে পারে, রাষ্ট্রীয় নীতির জন্যও দারিদ্রতা আসতে পারে, অর্থনীতির উন্নত প্রকৃতির অধীনে এটাও কিন্তু দারিদ্রতা আসতে পারে। কিন্তু কারণ নয় কোনটা যদি বলা হয় তখন কি হবে দেখো, জনসংখ্যার ধীর বৃদ্ধি। জনসংখ্যার যদি ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পায় সেটা কিন্তু দারিদ্রতার কারণ নয়, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হলে দারিদ্রতা আসতে পারে। তাহলে অপশন সি কারেক্ট আনসার। 13 নম্বর প্রশ্ন দেখব, শিল্প খাতের অবদান জিডিপির অনুপাত 1950-51 সালে 11.8% থেকে 1990-91 সালে 1.5% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1950-51 সালে জিডিপিতে শিল্পের অবদান ছিল 11%, সেখান থেকে 1990-91 সালে সেটা বেড়ে হয়েছিল 24.6%। ঠিক আছে, 24.6%। 14 হচ্ছে, একটি সরকারি বাজেটের পরিপ্রেক্ষিতে রাজস্ব ঘাটতি বা ফিসকাল ডেফিসিট শব্দটি কি বোঝায়? এক্ষুনি ফিসকাল ডেফিসিট তোমাদের বললাম, টোটাল এক্সপেন্ডিচারের সঙ্গে টোটাল রেভিনিউটা বাদ দিলে সেটাকে বলা হচ্ছে সরকারি ব্যয় সরকারি রাজস্বের মধ্যে পার্থক্য। দেখো, সরকারি ব্যয়ের সাথে বা মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা টোটাল এক্সপেন্ডিচারের সঙ্গে রাজস্বের মধ্যে যে রেভিনিউ আসছে সেটার যে ডিফারেন্স সেটাই হচ্ছে ফিসকাল ডেফিসিট, অপশন বি। 15 হচ্ছে, সমন্বিত পণ্য ও পরিষেবা কর সংশোধন বিল 2023 সমন্বিত পণ্য ও পরিষেবা কর আইজিএসটি আইন ড্যাশ সংশোধন করে। কত সালের এই আইনকে সংশোধন করে 2000 এটা করা হয়েছিল? কারেক্ট আনসার হবে 2017। 2017 সালে জিএসটি চালু হলো। সমন্বিত পণ্য পরিষেবা কর সংশোধন বিল 2023 আচ্ছা 2017 সালের যে জিএসটি আইন সেই আইনটাকে সংশোধন করে 2023 সালে এই আইনটা প্রণীত হয়েছে। ঠিক আছে, 9 দেখো। পরবর্তী 16, 20 শতকের মাঝামাঝি সময়ে ভারতে লাইসেন্স রাজ একটি সিস্টেমকে নির্দেশ করে। কোন সিস্টেমকে লাইসেন্স রাজ নির্দেশ করে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। ইন্ডাস্ট্রি ওপেন করার জন্য একটা লাইসেন্স ব্যবস্থা সে সময় চালু করা হয়েছিল। ঠিক আছে, এক ছাতার তলায় সবাইকে আনার জন্যই লাইসেন্স ব্যবস্থাটা চালু ছিল, বা তার আগে কিন্তু কোনো লাইসেন্সিং সিস্টেম ছিল না, অর্থাৎ কে কোন দিকে কী ফ্যাক্টরি করছে সরকার কিছুই বুঝতে পারতো না। তো তারপরে এক ছাতার তলায় আনার জন্য লাইসেন্সিং ব্যবস্থা চালু করা হয়েছিল। 17, ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য ছিল তো দ্রুত শিল্পায়ন? তো প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন। তারপর দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটারও লক্ষ্য ছিল দ্রুত শিল্পায়ন। তাহলে অপশন সিতে আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী 1956 থেকে 61, তো সেটাই আমরা উত্তর করব। 18 নম্বর প্রশ্নটা পড়ো, ভারতে প্রথম কোন ব্যাংক 1770 সালে স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে ভারতের প্রথম ব্যাংক। এটা হচ্ছে ভারতের প্রথম ব্যাংক, কলকাতাতে চালু হয়েছিল, ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট প্রশ্ন দেখব, 19 নম্বর কি আছে দেখো, বলছে বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে স্কমেট কি? এই যে স্কমেট এর পুরো নামটা বললেই হলো। স্কমেট কি বলতে হবে না, পুরো নামটা বললেই হলো। ইন্ডিয়াজ ন্যাশনাল এক্সপোর্ট কন্ট্রোল লিস্ট। স্কমেট হচ্ছে ইন্ডিয়াজ ন্যাশনাল সরি, এটা আমাকে দেখতে হবে, এই প্রশ্নটা তো আমার একটু গন্ডগোল মনে হচ্ছে। ঠিক আছে, স্কমেট কি এই প্রশ্নটাতে একটু ওয়েট করো। এটা হচ্ছে একটা লিস্ট, বোঝা গেছে, ইন্ডিয়াজ ন্যাশনাল এক্সপোর্ট কন্ট্রোল লিস্ট। দ্য স্কমেট লিস্ট ইজ এ লিস্ট অফ স্পেশাল কেমিক্যাল organism materials equipment and technologies that are subject to export. আমার একটু গন্ডগোল ছিল। ইন্ডিয়াজ ন্যাশনাল এক্সপোর্ট কন্ট্রোল লিস্ট হচ্ছে স্কমেট। ঠিক আছে, স্কমেট এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে জিনিসটা। স্কমেট হচ্ছে লিস্ট। ঠিক আছে, 19-20 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। ভারতে আদমশুমারি কার্যক্রম দুটি পর্যায়ে পরিচালিত হয়, এই দুটি পর্যায় কি কি? যে ভারতের যে সেন্সাসের কাজ সেই সেন্সাসের কাজটা দুটি
দুরকম হিসেবে হয়, যেমন একটা হচ্ছে ঘরের তালিকা করা হয়, আর একটা হচ্ছে আবাসন আদমশুমারি জনসংখ্যা গণনা। ঠিক আছে, গৃহ তালিকা, আবাসন আদমশুমারি একটা আদমশুমারি, এবং আরেকটা হচ্ছে জনসংখ্যা গণনা। দেখবে বাড়িতে বাড়িতে বাড়ির বাইরে একটা করে নাম্বার লিখে যায়, ওটা হচ্ছে আবাসন আদমশুমারি, আর তারপর হচ্ছে জনসংখ্যা গণনা। 21 নম্বর হচ্ছে ভারত সরকারের কোন কর্মসূচি জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামীণ এলাকায় পরিবারগুলিতে 100 দিনের মঞ্জুরি কর্মসংস্থান প্রদান করে। বহুবার বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসছে। সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটাকে আমরা মনরেগা বলে থাকি। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, ঠিক আছে, যেটাকে মনরেগা বলে থাকি, 100 দিনের কাজ দেওয়া হয়। 22 হচ্ছে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং পরিকল্পনার সময়কাল কত? যে রোলিং প্ল্যানের সময়কাল কত? 1978 থেকে 1980, এইটা হচ্ছে রোলিং প্ল্যান। আর 1966 থেকে 69 যেটা বললাম, সেটাকে ধরা হচ্ছে যে বার্ষিক প্ল্যান। এটাকে বার্ষিক প্ল্যান করা হয়েছিল, বার্ষিক প্ল্যান। আর রোলিং বললে 1978 থেকে 80। 23 হচ্ছে নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ পরিকল্পনা হিসেবে জানা যায়? তাহলে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাকে আমরা বলবো মহলানবিশ বা প্রশান্ত চন্দ্র মহলানবিশ পরিকল্পনা বা পিসি চন্দ্র মহলানবিশ মডেল। আর যেটা ফার্স্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা হচ্ছে হেরাল্ড ডমার মডেল, ঠিক আছে। সেকেন্ড 24 দেখো, ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে এটা হচ্ছে পরিকল্পনাটি সামাজিক ন্যায় বিচার এবং সমতার সাথে বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে, এটাও ঠিক আছে। আর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1997 থেকে 2002, এটাও ঠিক আছে। তাহলে উপরের দুটোই ঠিক, অপশন এ। আচ্ছা, আমরা একটু আগে হিসেবটা, এটা নবম, 97 থেকে 2002 নবম, আমরা এই হিসেবটা গন্ডগোল হলো কি করে আমার তখন থেকে মাথায় এই জিনিসটাই আমি দেখছি। 97 থেকে 2002 এটা আমরা অষ্টম করেছি না, এটা ছিল নবম, তারপর এটা হয়তো দশম, এটা 11, এটা 12। এই দিকটাতেই আমাদের কোথাও একটু গন্ডগোল হয়েছে, এই সময় আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এই দিকটাতেই কোথাও আমাদের গন্ডগোল হয়েছে। চলো তো আমরা আপাতত প্রশ্নে আমরা ফিরে যাই, কোন প্রশ্নটা ছিল সেটাই দেখি। তোমরা যদি বুঝতে পারছো যে কোথায় গন্ডগোল হয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও যে স্যার এই জায়গাতে গন্ডগোল হয়েছিল। 25 হচ্ছে ক্ষুদ্র ঋণের ধারণাটি প্রাথমিকভাবে বা স্মল ঋণ, যেটা প্রাথমিকভাবে আর্থিক পরিষেবা প্রদানের লক্ষ্যে, মানে কাদেরকে ক্ষুদ্র ঋণটা প্রাথমিকভাবে দেওয়া হয়? যারা ছোট ব্যবসায়ী, নিম্ন বর্গের ব্যবসায়ী, নিম্ন আয়ের ব্যক্তি, তাদেরকেই ক্ষুদ্র ঋণ বা স্মল ফাইন্যান্স দেওয়া হয়। 26 অর্থনীতিবিদরা ভারতীয় খামারগুলিতে বা ভারতের ফ্যাক্টরিগুলিতে, ফার্মগুলিতে বিরাজমান বেকারত্বকে ড্যাশ বেকারত্ব বলে অভিহিত করেন। ভারতের অর্থনীতিবিদরা ভারতীয় ফার্মগুলোতে যে বেকারত্ব আছে সেই বেকারত্বকে কি ধরনের বেকারত্ব বলছে? সেই বেকারত্বগুলোতে ছদ্ম বেকারত্ব সেটাকে বলা হচ্ছে, বা ডিসগুইজড আনএমপ্লয়মেন্ট। একটু দ্রুত করব, মন দিয়ে দেখো। 27 চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রবর্তিত গডগিল ফর্মুলা এর উদ্দেশ্য ছিল রাজ্যগুলিতে তাদের উপর ভিত্তি করে পরিকল্পনার সহায়তা বরাদ্দ করা, ঠিক আছে। এলাকা এবং সাক্ষরতার হার, শিল্প উৎপাদন এবং বাণিজ্য ভারসাম্য, জনসংখ্যা এবং মাথাপিছু আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি, কোনটা ঠিক? কারেক্ট আনসার হচ্ছে জনসংখ্যা এবং মাথাপিছু আয়, জনসংখ্যা এবং মাথাপিছু আয়। 28 নম্বর দেখব, নিচের কোন খাতটি অর্থনীতির সবচেয়ে বেশি শ্রম শোষণকারী? কোন খাতে বা কোন সেক্টরে সবচেয়ে বেশি পরিশ্রম লাগে? এটা আমরা জানি কৃষি কাজ, এই সেক্টরে সবচেয়ে বেশি পরিশ্রম লাগে, কিন্তু এই সেক্টরের অবদান জিডিপিতে সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি শ্রমিক আছে এই যে প্রাইমারি সেক্টর বা কৃষি কাজে। 29 হচ্ছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার কত? 1951 থেকে 56 যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার টার্গেটটা কি নেওয়া হয়েছিল? তার টার্গেট হচ্ছে 2.1, টার্গেট নয়, তার লক্ষ্যমাত্রা কতটা বাড়ানো সম্ভব হয়েছিল? এটা 2.1% জিডিপি বৃদ্ধি পেয়েছিল। 30 দেখো,
ভারতের অর্থ কমিশন একজন চেয়ারম্যান এবং ড্যাশ নিয়ে গঠিত। ভারতের যে ফিনান্স কমিশন, এন.কে. সিং ফিনান্স ছিলেন, সচিব ছিলেন। এই যে ফিনান্স কমিশনে একজন কমিশনার থাকবেন বা একজন চেয়ারম্যান, তার সঙ্গে আর কজন থাকবেন? তার সঙ্গে 4 জন সদস্য থাকেন, তার সঙ্গে আরও 4 জন সদস্য থাকেন। 31 দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? কে হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক? তো এটা আমরা সবাই জানি, এই উত্তরটা আমি বলে দেব না, এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় তখন হবে নরম্যান বরলগ, কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক কে সেটা তোমরা কমেন্টে বলবে। 32 হচ্ছে, ড্যাশ বাজেট থেকে ভারতে বাজেট ঘাটতি দেখানোর প্রথা বন্ধ করা হয়েছে। কোন সালের বাজেট থেকে বাজেট ঘাটতি বন্ধ করে দেওয়া হয়েছে? দেখানোটা দেখাচ্ছে না আজকাল। কত সাল থেকে? বাজেট ঘাটতি বলতে কি, কত সাল থেকে বাজেট ঘাটতি দেখানো বন্ধ হয়েছে? কারেক্ট আনসার হচ্ছে 1997-98 সাল থেকে। 1997-98 যে সাল, সেখান থেকে বাজেট ঘাটতি দেখানোটা বন্ধ হয়ে গেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো কি? যে 6th 5-year প্ল্যান বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি? 1980 থেকে 85 এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এই প্রশ্নটা পড়ো তোমরা। এই যে বলছে বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে ডিপিআইআইটি কিসের জন্য দাঁড়ায়, বা ডিপিআইআইটির পুরো নামটা কি? ডিপিআইআইটি এর পুরো নাম কি? ডিপিআইআইটি এর পুরো নামটা কি হচ্ছে? এর পুরো নাম হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। ডিপার্টমেন্ট ফর প্রমোশনাল অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। একটি দেশের অর্থনীতিতে সরকারি বাজেটের প্রাথমিক উদ্দেশ্য কি? যে সরকারি বাজেট করা হয়, সেই সরকারি বাজেটের প্রাথমিক উদ্দেশ্যটা কি? আচ্ছা, পরে বলছি। একটি দেশের অর্থনীতিতে সরকারি বাজেটের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে দক্ষতার সাথে সম্পদ বরাদ্দ করা। দক্ষতার সাথে সম্পদ বরাদ্দ করা। 36 নম্বর প্রশ্নটা হচ্ছে, অর্থনীতির কোন খাত বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ এবং উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ করে? দেখো, অর্থনীতির 4টে খাত আছে। 4টে খাত বারবার বলে দিই তোমাদের, বারবার মনে রাখবে কিন্তু ভালো করে। প্রাইমারি সেক্টর বা প্রাথমিক খাত, এটা হচ্ছে প্রাথমিক খাত। এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর বা মাধ্যমিক খাত। অসংগঠিত খাত বলে নেই। তারপর হচ্ছে টারসিয়ারি সেক্টর। তারপর হচ্ছে এই যে চতুর্মুখী খাত। এই যে চতুর্মুখী সেক্টর, সেই চতুর্মুখী সেক্টরটাকে বলা হয় বুদ্ধিবৃত্তিক কার্যকলাপ এবং উদ্ভাবনের ওপর দৃষ্টি নিবদ্ধ করা, ঠিক আছে? তাহলে অপশন সি ইজ দ্য, নতুন নতুন সায়েন্সের আবিষ্কার, উচ্চ শিক্ষা, এআই প্রযুক্তি, সব কিছুই আছে এই চতুর্মুখী সেক্টরের মধ্যে। অপশন সি। পরবর্তী দেখো 37 নম্বর প্রশ্নটা কি আছে। অর্থ সরবরাহ সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। পড়তে হবে অর্থ সরবরাহ সম্পর্কে কোনটা ঠিক।
আধুনিক অর্থনীতিতে অর্থ, নগদ এবং ব্যাংক আমানত নিয়ে গঠিত। আধুনিক অর্থনীতিতে মডার্ন ইকোনমিক্সে অর্থ, নগদ এবং ব্যাংক আমানত নিয়ে গঠিত। এটি দুটি ধরনের প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সিস্টেম দ্বারা তৈরি করা হয়েছে। অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকিং ব্যবস্থা সঠিক, দুটোই ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংক বলতে রিজার্ভ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ে গঠিত, আর এখানে অর্থ, নগদ এবং ব্যাংক আমানত নিয়ে গঠিত। তো দুটোই আমার মনে হচ্ছে ঠিক আছে, দেখা যাক। দুটি ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 38 দেখো, ড্যাশ নীতি অনুসারে বিদেশি দেশে তৈরি যানবাহন আমদানির পরিবর্তে শিল্পগুলিকে ভারতেই উৎপাদন করতে উৎসাহিত করা হবে। কোন নীতি অনুসারে? ধরো একটা গাড়ি বিদেশ থেকে আমদানি করব, ভারতে আমদানি না করে সেই গাড়িটা ভারতেই উৎপাদন করতে হবে। কোন নীতিতে এটা বলা হচ্ছে? এটা হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন। ইম্পোর্ট সাবস্টিটিউশন, অপশন এ। 39 নম্বর প্রশ্ন, একটি ফার্মের মূলধনের স্টকের সংযোজন ড্যাশ নামে পরিচিত। একটা ফার্মের বা যে কোনো একটা কোম্পানির যে ক্যাপিটাল, তার যে স্টকের সংযোজন, সেটা কি বলবো? অ্যাকুমুলেশন, ক্যাপিটাল গেইন, ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল লস। এটাকে বলবো ইনভেস্টমেন্ট। কি বলবো? ইনভেস্টমেন্ট, অপশন সি। 40 নম্বর দেখো, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ড্যাশের সাথে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ, মানে চতুর্থ বলতে 1969 থেকে 74। এটা হচ্ছে চতুর্থ, 1974 থেকে 79। পঞ্চম, আরেকবার দেখে নিচ্ছি কোথায় আমাদের ভুল হয়েছিল। 1980 থেকে 85, এটা হচ্ছে ষষ্ঠ। 85 থেকে 90, এটা হচ্ছে সপ্তম। 90 থেকে 92, এখানে কিছু নেই। 92 থেকে 97, এটা হচ্ছে অষ্টম। 97 থেকে 2002, এটা হচ্ছে নবম। 2 থেকে 7, 10। দেখো এবার কিন্তু আমাদের ঠিক হলো। 7 থেকে 12, এটা 11তম, আর 12 পরবর্তী যেটা ছিল এটা হচ্ছে 12তম। এখন কিন্তু আমাদের গিয়ে ঠিক হলো। ওইখানে কোথায় ভুল হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম না। তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ড্যাশের সাথে। লক্ষ্যমাত্রা ছিল নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্টের উপর লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছিল। 41 হচ্ছে ন্যাশনাল সেভিংস মাসিক আয় অ্যাকাউন্ট স্কিম 2019 ড্যাশের মাধ্যমে সংশোধন করা হয়েছে। একটা বিল ছিল যেটাকে বলছে ন্যাশনাল সেভিং মাসিক আয় অ্যাকাউন্ট স্কিম 2019। এটাকে সাবস্টিটিউট করে ড্যাশের মাধ্যমে এটাকে সংশোধন করা হয়েছে। কোন নতুন আইনের মাধ্যমে এটাকে সংশোধন করে দেওয়া হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে 2023 সালে একটা আইন প্রণয়ন করা হয় যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল সেভিংস মাসিক আয় অ্যাকাউন্ট সংশোধন স্কিম 2023। এই আইন দ্বারা এটাকে সংশোধন করা হচ্ছে। 42 নম্বর প্রশ্ন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি হলো একক ব্যাপক পরোক্ষ কর। 1 জুলাই 2017 থেকে পণ্য ও পরিষেবা সরবরাহের উপর প্রদানকারী থেকে গ্রাহক পর্যন্ত এটি সাপ্লাই চেনে ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা সহ একটি গন্তব্য ভিত্তিক ভোগ করে। কোনটা ঠিক? গুডস এবং সার্ভিস ট্যাক্স থেকে প্রশ্নটা দিয়েছে, কোনটা ঠিক বলতে হবে। জুলাই 2017-তে চালু হচ্ছে পণ্য পরিষেবা সরবরাহের উপর সরাসরি প্রস্তুতকারক পরিষেবা প্রদানকারী থেকে গ্রাহক পর্যন্ত জিএসটি। এটি সাপ্লাই চেনে ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধা সহ একটি গন্তব্য ভিত্তিক ভোগ করে। কারেক্ট আনসার হবে দুটোই ঠিক আছে, এ এবং বি দুটোই কারেক্ট। ঠিক আছে। 43 নম্বর প্রশ্ন দেখবো আমরা। ড্যাশ হলো এমন একটি সম্পদ যা ঋণগ্রহীতার মালিকানা, যেমন জমি, ভবন, যানবাহন, পশু সম্পদ, ব্যাংকে জমা এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এটিকে ঋণদাতার গ্যারেন্টি হিসেবে ব্যবহার করে। কোনটা কারেক্ট আনসার হবে? অপশন এ, কোলাটেরাল, ডেটস, ফিক্সড অ্যাসেট, লায়াবিলিটিজ। ড্যাশ হলো এমন একটি সম্পদ যা ঋণগ্রহীতার মালিকানা, যেমন জমি, ভবন, যানবাহন, ব্যাংকে জমা এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এটিকে ঋণদাতার গ্যারেন্টি হিসেবে। আচ্ছা, তুমি যদি লোন নিচ্ছ তাহলে তোমাকে একটা গ্যারেন্টি কিছু একটা দিতে হবে, তোমার বাড়ি বা তোমার জমি বা কিছু একটা গ্যারেন্টি দেখাতে হবে। এটাকে বলা হয় কি? এটাকে অর্থনীতির ভাষায় এটাকে কোলাটেরাল বলা হয়। ঠিক আছে, এটাকে কোলাটেরাল বলা হয়। অপশন এ।
44 হচ্ছে কেন্দ্রে দ্রুত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে 1990 সালে ভারতের ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা যায়নি। 1990 সালে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা চালু হওয়ার কথা ছিল সেটা এখানে দেখে নাও। 1990 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 92 সালে চালু হয়েছিল। তাহলে কোনটা কারেক্ট আনসার হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করার কথা ছিল কিন্তু চালু করা সম্ভব হয়নি। 45 দেখো, নিম্নের কোনটি হলো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল? তাহলে অষ্টম যদি হয় 1992 থেকে 97 অষ্টম, 97 থেকে 2002 হচ্ছে নবম, 2002 থেকে 2007 এটা হবে দশম। তাহলে দশম বলেছে 2002 থেকে 2007। দেখো এইভাবে কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে দশম। 46 দেখো, 46 নম্বর প্রশ্নটা কি আছে? একটি বছরে একটি ফার্মের ড্যাশ সমান বছরে ফার্মের উৎপাদন মাইনাস বছরে ফার্মের বিক্রয়। একটি বছরে একটি ফার্মের ড্যাশ সমান হচ্ছে বছরে ফার্মের উৎপাদন মাইনাস বছরে ফার্মের বিক্রয়, মানে যতটা উৎপাদন হচ্ছে আর যতটা বিক্রি হচ্ছে তার বিয়োগফলটাকে কি বলা হচ্ছে? ইনভেন্টারি এবং ওয়ার্কিং ক্যাপিটালের পরিবর্তন, খোলার স্টক, ইনভেন্টারি পরিবর্তন, স্টক বন্ধ রাখা। কোনটা হবে? এটা কি বলবো আমরা? এটাকে বলা হয় ইনভেন্টারির পরিবর্তন। ইনভেন্টারির পরিবর্তন, যে টোটাল যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট থেকে টোটাল যে প্রোডাক্ট আমরা বিক্রি করছি, যে প্রোডাক্ট বেঁচে থাকছে সেটাকে আমরা ইনভেন্টারির পরিবর্তন বলবো। 47 1993-94 পর্যন্ত ভারতে দারিদ্র্য সীমা ইউআরপি ডেটার উপর ভিত্তি করেছিল। ইউআরপি মানে কি? আগে যে দেখা হতো মানে দারিদ্র্য সীমাটা নির্ণয় করা হতো সেটা ইউআরপি ডেটার উপর ভিত্তি করে নির্ণয় করা হতো। এই ইউআরপি এটা কি? এটা হচ্ছে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? 48 নম্বর প্রশ্ন দেখব আমরা। ভারতের প্রথম 7 পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাণিজ্যের বৈশিষ্ট্য ছিল যাকে সাধারণত ড্যাশ কৌশল বলা হয়। প্রথম 7টি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে যে বাণিজ্যের বৈশিষ্ট্য ছিল যাকে সাধারণত ড্যাশ কৌশল বলা হয়। কারেক্ট আনসার হচ্ছে সেটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বা এন্টারিম ট্রেড বলা হতো। কি বলা হতো? অভ্যন্তরীণ বাণিজ্য, অপশন এ। 49 নম্বর প্রশ্নটা আমরা দেখব। সমাজের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য সংবিধানের গ্রহণ এবং সময়ের সাথে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা বর্ণনা করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়? ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে প্লিজ বেশি করে শেয়ার করে দাও। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো সমাজের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য সংবিধানের গ্রহণ এবং সময়ের সাথে বৃদ্ধি পাওয়ার ক্ষমতা বর্ণনা করার জন্য কোন শব্দটি ব্যবহার করা হয়? কোয়াসি ফেডারাল, ইমিউটেবল, রিজিড নাকি ফ্লেক্সিবল? এটা হবে ফ্লেক্সিবল, কারেক্ট আনসার হবে। বা নমনীয়, আমাদের সংবিধানকে করা হয়েছে ফ্লেক্সিবল, যে কোনো সময় আমাদের সংবিধানকে সংশোধন করা যাবে। 50 হচ্ছে জাতিসংঘ ড্যাশকে আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণের বছর হিসেবে মনোনীত করেছে। জাতিসংঘ বা ইউনাইটেড নেশন কোন বছরটিকে ইন্টারন্যাশনাল ক্ষুদ্র ঋণের বছর বলেছে? কত সালকে বলেছে? কারেক্ট আনসার হবে 2005 সালকে কি বলেছে? যে আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণের বছর। তাহলে আমাদের 50টা প্রশ্ন এগুলোই ছিল। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।